আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। যে আমরা তোমাদের পাওয়ার ইলেকট্রনিক্স শুরু করছিলাম। তো পাওয়ার ইলেকট্রনিক্স আমাদের উদ্দেশ্য কি ছিল, যে ইলেকট্রনিক যে ডিভাইস গুলো আছে আমাদের, অর্থাৎ সলিড স্টেট ইলেকট্রনিক যে ডিভাইস গুলো আছে, এই ডিভাইস দিয়ে পাওয়ারকে কিভাবে কন্ট্রোল করা যায়, এটাই ছিল পাওয়ার ইলেকট্রনিক্স, তাই না? এটাই তোমাদেরকে পড়ানো হয়েছিল। তো তোমাদেরকে দেখানো হয়েছিল যে পাওয়ার ইলেকট্রনিক যে ডিভাইস গুলো আছে আমাদের, এর মধ্যে ছিল পাওয়ার ডায়োড, তারপরে পাওয়ার ট্রানজিস্টর, আইজিবিটি, জিটিও, এসসিআর, ইউজেটি, এই ডিভাইস গুলো ছিল। যদিও সবগুলো ডিভাইস তোমাদেরকে পড়ানো হয়নি। আমরা সেকেন্ড সেগমেন্ট থেকে শুরু করছিলাম, ওটা ছিল আনকন্ট্রোলড রেকটিফায়ার। ওটা ছিল আনকন্ট্রোলড রেকটিফায়ার, অর্থাৎ ফিক্সড এসি টু ফিক্সড ডিসি। ইনপুটে থাকবে ফিক্সড এসি, আউটপুটে হবে কি ফিক্সড ডিসি। যেহেতু এই আনকন্ট্রোলড রেকটিফায়ার করতে শুধুমাত্র ডায়োডের প্রয়োজন হয়, এই কারণে আমাদের আর অন্য কোনো ডিভাইস পড়তে হয়নি। ডায়োড দিয়েই আমরা মূলত আনকন্ট্রোলড রেকটিফায়ার তৈরি করে ফেলছিলাম। এখানে তোমাদেরকে পড়ানো হয়েছিল হাফ ওয়েভ রেকটিফায়ার উইথ রেজিস্টিভ লোড। এবং এটাতে আমরা দেখছিলাম কি, যে শুধুমাত্র একটা সাইকেলের শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেল গুলো লোডে যাচ্ছে, নেগেটিভ হাফ সাইকেল গুলো যেতে পারছে না। এটা ছিল হাফ ওয়েভ রেকটিফায়ার উইথ রেজিস্টিভ লোড। এবং এটার যে আউটপুট ভোল্টেজ ছিল, তোমার এভারেজ ভোল্টেজ, সেটা ছিল ভিএম বাই পাই, তোমাদের হয়তো মনে আছে। তারপরে আমরা চলে গেলাম হাফ ওয়েভ রেকটিফায়ার উইথ ইন্ডাকটিভ লোড। মনে আছে কি? আমি জাস্ট একটা ছোট্ট করে রিভিউ করে শুরু করবো। জি স্যার, মনে আছে ইন্ডাকটিভ লোড। হাফ ওয়েভ রেকটিফায়ার উইথ ইন্ডাকটিভ লোড আমরা দেখলাম যে হাফ ওয়েভ রেকটিফায়ার উইথ ইন্ডাকটিভ লোড যখনই আমরা করলাম, তখনই দেখলাম যে আউটপুটে একটা নেগেটিভ পোর্শন চলে আসে। কি চলে আসে? নেগেটিভ পোর্শন চলে আসে। যার ফলে কি দেখা যায়, যে হাফ ওয়েভ রেকটিফায়ার উইথ রেজিস্টিভ লোডে যে আউটপুট ভোল্টেজ ছিল, ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে সেই আউটপুট ভোল্টেজটা, অর্থাৎ এভারেজ ভোল্টেজটা কমে যাচ্ছিল, তাও ইন্ডাকটিভ লোডের উপর ভিত্তি করে। অর্থাৎ ইন্ডাকটিভ লোড যদি বেশি হয়, তাহলে আউটপুট ভোল্টেজ আস্তে আস্তে কমে যাচ্ছিল। এটা তোমাদেরকে দেখানো হয়েছিল, এবং তোমাদের ল্যাবেও হয়তো দেখে থাকবে এটা। জি স্যার, যদি হাইলি ইন্ডাকটিভ লোড হয়, তাহলে এভারেজ ভোল্টেজ প্রায় জিরোর কাছাকাছি দিকে চলে যাচ্ছে, তাই না? এবং এই যে প্রবলেম ছিল আমাদের, যে ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে আউটপুট ভোল্টেজ কমে যাচ্ছে বা আউটপুট ভোল্টেজ জিরো হয়ে যাচ্ছে একসময়, যে ইন্ডাকটিভ লোড যদি হাই করি আমরা, তাহলে তো এই প্রবলেমকে আমরা ওভারকাম করতে কি ব্যবহার করলাম? একটা ফ্রি হুইলিং ডায়োড অ্যান্টি প্যারালাল লাগাই দিলাম, তাই না? কিভাবে লাগালাম? লোডের অ্যাক্রসে একটা প্যারালালি লাগাই দিলাম একটা ডায়োড, যার নাম দিয়েছি আমরা ফ্রি হুইলিং ডায়োড। ওইটা যখনই দিলাম, তখনই কি দেখা গেল, যে ইন্ডাক্টরের অ্যাক্রস যে পটেনশিয়াল ডেভেলপ করে, এইটা যখনই ডায়োডটা লাগানো হয়, তখনই কি হবে, ওইটা ওই রাস্তা দিয়ে ডিসচার্জ হয়ে যায়, যার ফলে আউটপুট ভোল্টেজ ওই অংশটুকু, অর্থাৎ নেগেটিভ পোর্শনের অংশটুকু জিরো হয়ে যায়। তার ফলে আউটপুট ভোল্টেজটা আবার সেই যে হাফ ওয়েভ রেকটিফায়ার উইথ রেজিস্টিভ লোড ওই রকমই শো করে, অর্থাৎ ভিএম বাই পাই। তারপরে তোমাদেরকে ফুল ওয়েভ রেকটিফায়ার উইথ রেজিস্টিভ লোড পড়ানো হলো। আমরা দেখলাম যে ফুল ওয়েভ রেকটিফায়ার উইথ রেজিস্টিভ লোডের ক্ষেত্রে আউটপুট ভোল্টেজটা হয় হাফ ওয়েভ রেকটিফায়ার উইথ রেজিস্টিভ লোডের ডবল, অর্থাৎ 2 ভিএম বাই পাই হয় এভারেজ ভোল্টেজ। তারপরে আমরা দেখলাম ফুল ওয়েভ রেকটিফায়ার উইথ ইন্ডাকটিভ লোড। ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে আমরা দেখলাম যে হাফ ওয়েভ রেকটিফায়ার উইথ ইন্ডাকটিভ লোডে যে নেগেটিভ পোর্শনটা আসছিল, ফুল ওয়েভ রেকটিফায়ার উইথ ইন্ডাকটিভ লোডে সেই নেগেটিভ পোর্শনটা আসেনি। না আসার কারণ কি? আমরা জানি যে ব্রিজ যে রেকটিফায়ারটা আমরা পড়ছি ফুল ওয়েভ রেকটিফায়ার, এই রেকটিফায়ারের 4টা ডায়োড আছে। পজিটিভ হাফ সাইকেলের জন্য 2টা ডায়োড অন হয়, নেগেটিভ হাফ সাইকেলের জন্য আরো অপোজিট যে 2টা পেয়ারের ডায়োড আছে, ওই 2টা ডায়োড অন হয়। তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য যে ডায়োড 2টা অন হয়, অন হওয়ার পরে লোডে যাওয়ার পরে নেগেটিভ হাফ সাইকেলে দেখা যায় যে অপোজিট 2টা ডায়োড অন হয়ে যায়। অর্থাৎ এই সময় এই ডায়োড 2টা হাফ ওয়েভ রেকটিফায়ার উইথ ইন্ডাকটিভ লোডের সময় ফ্রি হুইলিং ডায়োডের কাজ করে। কার কাজ করে? ফ্রি হুইলিং ডায়োডের। এই কারণে সেই নেগেটিভ পোর্শনটা ফুল ওয়েভ রেকটিফায়ার উইথ ইন্ডাকটিভ লোডে আসতে পারে না, যার ফলে ফুল ওয়েভ রেকটিফায়ার উইথ রেজিস্টিভ লোডের যে আউটপুট ভোল্টেজ দেখায়, ফুল ওয়েভ রেকটিফায়ার উইথ ইন্ডাকটিভ লোডের সেম আউটপুট দেখায়। এবং তোমাদেরকে ল্যাবে হয়তো এটা দেখানো হয়েছে যে ইন্ডাকটিভ লোড চেঞ্জ করেও আমরা এই ফুল ওয়েভ রেকটিফায়ার উইথ ইন্ডাকটিভ লোডের আউটপুট ভোল্টেজ চেঞ্জ হয়নি, সেম থাকে। কেননা ইন্ডাকটিভ লোডের কারণে আউটপুট ভোল্টেজের কোনো পরিবর্তন হয় না। আমরা কি দেখছিলাম, যে তবে কারেন্টের পরিবর্তন হয়। কারেন্ট আমরা কেমন দেখছিলাম? কারেন্টটা দেখছিলাম যে এমন হয়ে যায়, তাই না? এটা ছিল আউটপুট কারেন্ট। কিন্তু যদি হাইলি ইন্ডাকটিভ লোড ব্যবহার করি, তাহলে সেই কারেন্ট হয়ে যাবে ফ্ল্যাট। কি হয়ে যাবে? ফ্ল্যাট। এটা দেখানো হয়েছিল। তারপরে তোমাদেরকে সোর্স কারেন্ট দেখানো হয়েছিল। সোর্স কারেন্টের চেহারা ছিল এমন, অনেকটা মনে আছে কিনা তোমাদের? হ্যাঁ, এমন দেখতে ছিল, তাই না? এখন যদি হাইলি ইন্ডাকটিভ লোড হয়, তাহলে এটা একেবারে ফ্ল্যাট স্কোয়ারের মতো হয়ে যাবে। এই গুলোই আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার উইথ রেজিস্টিভ লোড এবং ইন্ডাকটিভ লোডে পড়ছিলাম। তারপরে তোমাদেরকে দেখানো হলো 3 ফেজ
থ্রি ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার, তোমাদের মনে আছে কিনা? এই যে এরকম একটা সার্কিট দিয়ে তোমাদেরকে দেখানো হয়েছিল থ্রি ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার। এবং এই রেকটিফায়ারে আমরা কি দেখছিলাম, কনক্লুশন কি টানছিলাম, যে শুধুমাত্র তিনটা ফেজের পজিটিভ হাফ সাইকেলের ম্যাক্সিমাম যে পার্টটুকু, সবচেয়ে বড় যে পার্টটুকু, কেবল ওইটুকুই লোডে চলে গেছে আউটপুটে। মনে আছে? জি স্যার, জি স্যার মনে আছে স্যার। এবং এখান থেকে কিভাবে আউটপুট ভোল্টেজ ক্যালকুলেশন করতে হয় বা আউটপুট ভোল্টেজ কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে দেখানো হয়েছিল। তারপরে তোমাদেরকে এটা দেখানো হয়েছিল যে ফুল ওয়েভ থ্রি ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ার। তাহলে থ্রি ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ারে শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেল গুলোর ম্যাক্সিমাম অংশটুকু লোডে গেছে, সবচেয়ে বড় অংশটুকু। কিন্তু যখন আমরা থ্রি ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ার পড়লাম, তখনই কি দেখছিলাম যে প্রত্যেকটা ফেজের যে পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল আছে, এই দুইটাই উপরে চলে যায়, এবং তারপরে তাদের কম্বিনেশনে যে ম্যাক্সিমাম পার্টটুকু থাকে এটাই মূলত লোডে যায়। এটা এতটুকু পর্যন্ত আমার সম্ভবত তোমাদেরকে দেখানো হয়েছিল। আচ্ছা, এখন আমরা চলে আসি। স্যার ক্যালকুলেশনটা একটু যদি আরেকবার বুঝাইতেন স্যার, বুঝি না এটা, মানে এটা কেন ওটা না বোঝার কি আছে? আচ্ছা, তুমি এটা ভিডিও দেওয়া হয়নি? ভিডিও দেওয়া হয়েছিল স্যার, কিন্তু ভিডিও দেখেও বুঝতে পারোনি? হাই হাই। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এই যে এখানে এটা ক্যালকুলেশনটা একটু দেখানো হয়েছিল তোমাদেরকে। এই যে এটা তাহলে 2/2 পাই। তাহলে আমরা জানি যে আমাদের যে এভারেজ ভোল্টেজ ক্যালকুলেশন করার রুলস, সেই রুলসটা কি ছিল? এভারেজ, নরমালি এভারেজ আমরা কিভাবে ক্যালকুলেশন করি সেটা কি ছিল? 1/t 0 to t, 1/t 0 to t। এখন এই জায়গাগুলো আমরা ভ্যারি করতে পারি। যখন যদি আমরা মনে করি যে আমরা 0 to t পর্যন্ত নেব না, আমরা 0 to t/2 পর্যন্ত নেব, তাহলে এখানে কি লিখতে হবে? 1/2t। তাহলে এভারেজ করার যে রুল সেটা তোমাদের ভুলে গেছো। এভারেজ কিভাবে করতে হয়? 0 থেকে t/2 এই পর্যন্ত যত সিগন্যাল আছে সবগুলোকে কি করতে হবে? সবগুলো যোগ করতে হবে। যোগ করে ভাগ করতে হবে কি দিয়ে? ভাগ করতে হবে টোটাল যে নাম্বারটা আছে সেই নাম্বার দিয়ে। টোটাল নাম্বার। এখানে টোটাল নাম্বার কিভাবে পাবা? আপার লিমিট থেকে লোয়ার লিমিট বিয়োগ দিলে যেটা হবে সেটা হলো টোটাল নাম্বার। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে কি হবে? t/2 মাইনাস t/2 মাইনাস 0। তার মানে কি t/2 দিয়ে ভাগ করতে হবে, এই এখানে t/2 হবে। তার মানে এই আপার লিমিটে যেটা থাকবে যদি 0 to ওইটা হয়, তাহলে এইটা দিয়ে ভাগ করতে হবে। কথা বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন চলো তাহলে আমরা কি দেখছি, এটা আমরা কত 0 to π/3 এর মধ্যে নেওয়া হয়েছে। দেখো এই যে আমাদের যে আউটপুট ওয়েবশেপ একটু দেখি আমরা, এটা কত? 0 to π/3, 0 to π/3। তাহলে এখানে একটু শর্টে ক্যালকুলেশন করছে আর একটু, এটা তোমাদের ওই সময় দেখানো হয়েছিল। তাহলে কি 0 to আমরা কত নেব? 0 to π/3। তাহলে 0 to যদি π/3 করি, তাহলে এখানে ভাগ করতে হবে কি দিয়ে? π/3 দিয়ে। ভেরি গুড, 1/π/3, ঠিক কিনা? জি স্যার। π/3। আচ্ছা, এখন যদি এটা π/3 না নিয়ে π/6 পর্যন্ত নেই, তাহলে এখানে π/3 ছিল, তাই না? এখন 2 একটা সামনে নিয়ে আসতে হবে, আর কোনো কাজ নেই। আচ্ছা, বুঝতে পারছি স্যার। কথা বলছো? জি স্যার। তাহলে দেখো এই যে এখানে একটা 2 যদি নিয়ে আসি, তাহলে কি হচ্ছে? এই 2 আর এই 2 কি হবে? π/3 হয়ে যাবে। π/3 হয়ে যাবে। চলে আসো। আচ্ছা, বুঝতে পারছি। কথা বলছো, এইটাই করা হয়েছিল এখানে। তোমরা ভিডিওটা আরেকবার দেখো, তাহলে এটা ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে কোসাইন কেন আনা হয়েছিল এটাও তোমাদেরকে বলা হয়েছিল, কারণ এটা হলো এটা ছিল ফেজ টু নিউট্রাল। আমরা জানি যে আমরা প্রত্যেকটা যে তিনটা ফেজ আছে আমাদের VAN, VBN, VCN, একটা আরেকটার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে? 120 ডিগ্রি। 120। কিন্তু ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ, ফেজ টু ফেজ এবং ফেজ টু নিউট্রাল, এই দুইটার মধ্যে কত ডিগ্রি করে থাকে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। ওই ক্যালকুলেশনে এসে এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস ওমেগা টি হয়ে যাচ্ছে। 90 ডিগ্রি যেহেতু আছে সামনে, এই কারণে এটা সাইন উল্টে কজ হয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। এটা ওই সময় বলা হয়েছিল, তোমরা একটুখানি দেখো এটা, তারপরে না বুঝতে পারলে আমাকে আরেকবার বলো। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে এখন আমরা চলে আসি এই যে আমরা তাহলে কতগুলো রেকটিফায়ার করলাম, তাই না? কতগুলো রেকটিফায়ার আমরা করলাম এখানে? হাফ ওয়েভ রেকটিফায়ার উইথ রেজিস্টিভ লোড, হাফ ওয়েভ রেকটিফায়ার উইথ ইন্ডাকটিভ লোড, ফুল ওয়েভ রেকটিফায়ার, বলে থ্রি ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার, থ্রি ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ার, করছেন এতগুলো। এখন এই যে রেকটিফায়ার গুলো তৈরি করলাম, রেকটিফায়ার কেমন হলো? এটা কি ভালো হলো রেকটিফায়ার নাকি খারাপ হলো, এটা কিভাবে বুঝবো? তার মানে এর পারফরমেন্স কেমন? এই যে রেকটিফায়ার গুলো তৈরি করলাম, এটার পারফরমেন্স কেমন হলো, তাহলে এটা আমাদেরকে মেজার করব কি করে?
তার মানে কিছু প্যারামিটার থাকবে, কি থাকবে? প্যারামিটার থাকবে। এই প্যারামিটারের ভ্যালু কেমন হয় তার উপর ভিত্তি করে আমরা বলতে পারবো এই রেকটিফায়ারটা ভালো, এই রেকটিফায়ারটা খারাপ। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? জি স্যার বুঝছি। এই জন্য পারফরমেন্স প্যারামিটার পড়তে হবে আমাদেরকে, যে এই রেকটিফায়ারের পারফরমেন্স মেজার করার জন্য কি কি প্যারামিটার আছে। তাহলে প্রথমে আমরা চলে আসি, যদি পারফরমেন্স মেজার করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, কিছু টার্ম সম্পর্কে আমরা একটু পরিচিত হই। তাহলে এভারেজ ভোল্টেজকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ভিডিসি। এভারেজ কারেন্টকে কি দিয়ে প্রকাশ করি? আইডিসি। তাহলে এভারেজ যে পাওয়ার আছে সেটা কি করে প্রকাশ করি? যেহেতু ডিসি, তাহলে কি হবে? ভিডিসি আর আইডিসির গুণ, তাই না? জি স্যার। আচ্ছা, এটা ডিসি পাওয়ারের ক্ষেত্রে ক্যালকুলেশন। যদি এসি পাওয়ার হতো কিভাবে ক্যালকুলেশন করতে? ডিসি পাওয়ারের ক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্ট গুণ করলে পাওয়ার হয়ে যায়, তাই না? জি স্যার এটাই। কিন্তু এসি পাওয়ারের ক্ষেত্রে পাওয়ারের ক্যালকুলেশন কিভাবে করা যায়? স্যার √3 দিয়ে গুণ করতে। এসি ভোল্টেজের পাওয়ার কিভাবে ক্যালকুলেশন করতে হয়? পাওয়ারের ইকুয়েশন কি এসির ক্ষেত্রে? পি ইকুয়াল ভিআই cos থিটা স্যার। cos থিটা। এটা মনে থাকে না তো তোমাদের, দেখা যায় এটা তো জানা থাকা দরকার। পি ইকুয়াল ভিআই স্যার cos থিটা, অ্যাঙ্গেলটা এটা হলো ওঠায় হবে। এসি তে পাওয়ার ক্যালকুলেশনের রুলস, মানে কি বলে এটা, ইকুয়েশন। মনে কিন্তু আছে। যদি ডিসি হয় তাহলে শুধু ভোল্টেজ আর কারেন্টের গুণ করলেই হবে। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। কিন্তু যদি এসি হয় তাহলে VI cos θ। VI cos ভিআই থিটা। cos থিটা, ভিআই cos থিটা। কেন cos থিটা? কারণ স্যার এসি অ্যাঙ্গেলটা হলে অ্যাড করতে হবে। সেখানে যদি Frequency। ইন্ডাকটিভ লোড থাকে তাহলে কারেন্ট ল্যাগ করে, কি করে? অর্থাৎ ভোল্টেজ Current এবং lag করে। কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল তৈরি হয়ে যায়। আর যখন অ্যাঙ্গেল তৈরি হয়ে যায় তখন কোসাইন অফ দ্যাট অ্যাঙ্গেল ইজ কল্ড পাওয়ার ফ্যাক্টর। কি বলে? স্যার পাওয়ার ফ্যাক্টর স্যার। পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর। কত বোঝা যাচ্ছে? পাওয়ার ফ্যাক্টর ভেরি ইম্পর্টেন্ট টার্ম, পাওয়ার ফ্যাক্টর। তোমাকে পাওয়ার ফ্যাক্টরের সিগনিফিকেন্ট সম্পর্কে কিছু জানো? cos থিটা ইকুয়াল, এটা খুবই জরুরি, অনেক ভাবে বোর্ডে ভিআই cos θ। ভিআই cos থিটা, ভিআই cos থিটা। এই cos থিটার সিগনিফিকেন্স কি? cos থিটার কোনো কাজ আছে আদৌ? স্যার ওই যে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে যে স্যার একটা ল্যাগিং লিডিং একটা পোর্শন থাকে, ওইটাকে হ্যাঁ। বোঝায়। তাহলে তার কোসাইন কে বলা হয় পাওয়ার ফ্যাক্টর। তাহলে এই জি স্যার। কোসাইন যে পাওয়ার ফ্যাক্টর, তাহলে এই পাওয়ার ফ্যাক্টরের নিশ্চয়ই কোনো একটা সিগনিফিকেন্স আছে এখানে, আছে কিনা? এখন জি মনে স্যার। করো তুমি তোমার ঘরে প্রচুর ইন্ডাকটিভ লোড লাগাই ফেলছো, এসি আছে তোমার ঘরে, ফ্রিজ আছে তোমার ঘরে, পানির পাম্প আছে, মোটর টোটর আছে, অনেক কিছু আছে। কথা বুঝলে? এখন জি স্যার। তাহলে কি হবে, যদি ইন্ডাকটিভ লোড ওটাই। বেশি বেড়ে যায় তাহলে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল বাড়বে না বাড়বে না? অ্যাঙ্গেল বাড়বে স্যার, কারেন্টটা বাড়বে। স্যার তাহলে একটু cos ইয়া থিটার করবে। ভ্যালু কি হবে? cos θ এর ভ্যালু বেড়ে যাবে অনেক। এই থিটার ভ্যালু বাড়লে cos থিটার ভ্যালু বাড়ে? স্যার কম স্যার। না স্যার, কমে যাবে স্যার, কমে যাবে স্যার। আচ্ছা, cos 90 ডিগ্রি ভ্যালু কত? স্যার 1 স্যার। না স্যার, 0 স্যার। cos 180 ডিগ্রি ভ্যালু কত? -1 -1, তাই না? আর জি cos স্যার। 0 ডিগ্রির মান 1 স্যার। 1 স্যার। 1। তাহলে এখন যদি অ্যাঙ্গেল বাড়তে থাকে তাহলে cos থিটার ভ্যালু কি হবে? বাট কমতে থাকবে। কমতে থাকবে। cos থিটার ভ্যালু কি হবে? কমতে থাকবে কমতে স্যার। থাকবে। কথা বুঝতে পারছো? এখন যদি cos থিটা, এই সার্কিটের cos থিটা কমে যায় তাহলে কি প্রবলেম হতে পারে? তার মানে তুমি প্রচুর লোড লাগাইছো, ইন্ডাকটিভ লোড। তাহলে কি তোমার বাসার যে লাইন আছে বা কারেন্ট আছে, এটা পাওয়ার ফ্যাক্টর, এটা cos থিটা কি কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে স্যার। কমে যাবে। যদি কমে যায় তাহলে তোমার ঘরে কি কোনো অসুবিধা দেখা দেবে কি? মনে করো পাওয়ার ফ্যাক্টর কমে গেল, স্যার পাওয়ার কি কমে বল- যাচ্ছে তো স্যার। স্যার কমে যাবে স্যার। ইন্ডাকটিভ যাবে। লোড যখন বেড়ে যাবে স্যার, পাওয়ার ফ্যাক্টর আমাদের যে পাওয়ারের সমস্যাটা ব্যালেন্স হবে না স্যার, ফ্রিকোয়েন্সির কারণে। আবার ফ্রিকোয়েন্সি আসছে কেন এখানে? অ্যাঙ্গেল ফ্রিকোয়েন্সি নেই স্যার, পাওয়ার কমে যাবে স্যার। না না, তোমাদের পাওয়ারটা কমে অবশ্যই যাবে এটা স্যার। জানা উচিত। তোমরা 7 সেমিস্টারে পড়ো, অথচ এগুলো 4th সেমিস্টারে পড়ানো হয়েছে, মেশিনে পড়ানো হয়েছে, তারপরে কি বলে পাওয়ার সিস্টেমে সম্ভবত পড়ানো হয়েছে এগুলো। এগুলো এখন মনে না থাকলে এগুলো পরীক্ষায় ব্যাপক মাত্রায় ধরে, বিশেষ করে ভাইবা বোর্ডে গেলে। এখন মনে করো যে cos থিটা, আমরা জানি যে কোনো একটা ডিভাইস, যে কোনো একটা ডিভাইস এর পাওয়ার কি কনস্ট্যান্ট কিনা? মনে করো একটা ফ্যান, ফ্যানের পাওয়ার না। লেখা থাকে না? জি স্যার কনস্ট্যান্ট। 150 ওয়াট বা 200 ওয়াট যাই হোক লেখা থাকে জি তো। স্যার। জি স্যার, নির্দিষ্ট আমাদের লাইনের ভোল্টেজ কি কনস্ট্যান্ট না কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট স্যার। কনস্ট্যান্ট ভোল্টেজ স্যার 250 220। বা 220 যাই হোক কিছু একটা জি তো স্যার। হবে, কনস্ট্যান্ট জি ভোল্টেজ, স্যার। তাই না? তাহলে এই ইকুয়েশনের আমরা দেখতে পাচ্ছি পাওয়ারও কনস্ট্যান্ট, ভিও কনস্ট্যান্ট। তাহলে ভেরিয়েবল কোন দুইটা?
কস আই আর আই কস আই আর কস থিটা, এবং একটার সাথে আরেকটা রিলেশন কি? থিটা স্যার। আচ্ছা আই সমান আমরা বের করি এখান থেকে, তাহলে তো হয়ে যাচ্ছে। আই ইকুয়াল কি হচ্ছে? বি বাই আর এই বি এই যে ইকুয়েশন থেকে আই স্যার বের করো, পি পি বাই ভি আই ভি কস থিটা। বি কস কস থিটা, থিটা বি কস থিটা, তাই না? তাহলে পি আর ভি কি কনস্ট্যান্ট কিনা? কনস্ট্যান্ট স্যার। তাহলে আই এর সাথে কস থিটার সম্পর্ক কি? ইনভার্সলি প্রপোর্শনাল। কি প্রপোর্শনাল? প্রফেশনাল ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এখন আমাকে বলো, যদি cos থিটা কমে যায় তাহলে কি বেড়ে যাবে? আই এর মান বেড়ে যায়। কারেন্ট বেড়ে যাবে কারেন্ট বেড়ে যাবে। এইটাই তো প্রবলেম। পুরো জিনিস কথা নষ্ট হয়ে যাবে স্যার, হ্যাঁ জিনিস নষ্ট হয়ে যাবে স্যার। হ্যাঁ, এই যে এতক্ষণে মাথায় ঢুকছে কেবল, আস্তে আস্তে কথা বললেন। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, যদি cos থিটা পাওয়ার ফ্যাক্টর মান ভ্যালু কমে যায় তাহলে কি বেড়ে যাচ্ছে আমাদের? কারেন্ট বেড়ে কারেন্ট যাচ্ছে। কারেন্ট আই বেড়ে যাচ্ছে। এখন আই যদি বেড়ে যায় তাহলে হিটের ইকুয়েশন জানা আছে তোমাদের? জি স্যার, হিট বেড়ে যাবে স্যার, প্রচুর হিটের হিট ইকুয়েশন করবে। বলো। ও, আই স্কয়ার আর আর আরেকটা আছে আই স্কয়ার আর টি, মনে থাকে না তোমাদের? দেখা যায় হ্যাঁ, হিটের ইকুয়েশন কি? এইচ ইকুয়াল আই স্কয়ার RT স্যার। আর টি। তার মানে আই cos থিটা যদি কমে যায় তাহলে আই কি হবে? বেড়ে যাবে স্যার। বেড়ে যাবে। বেড়ে I যাবে এর উপরে আছে আবার স্কয়ার, কি আছে? স্কয়ার। স্কয়ার এখানে তার মানে অলরেডি হিট বেড়ে যাবে। বাড়বে না বাড়বে না? অনেক বাড়বে স্যার। হিট বাড়বে। যদি cos থিটার মান বেশি কমে যায় তাহলে আই এর মান এত বাড়বে যে হিট বাড়তে বাড়তে মোটরের হোক বা অন্য কোনো ডিভাইসের হোক, ওয়্যার যেটা আছে, ওয়্যার জ্বলে যাবে স্যার। উইন্ডিং যেটা আছে, কয়েল যেটা আছে, কয়েলের মেল্টিং টেম্পারেচার যদি পার হয়ে যায়, কি টেম্পারেচার? মেল্টিং Melting টেম্পারেচার। temperature। তাহলে কয়েলের কি হবে? কয়েল জ্বলে যাবে বা গলে যাবে। বলে যাবে না যাবে না? জি স্যার। যাবে স্যার। এইটাকে আমরা বলি যে মোটর পুড়ে গেছে। কি হয়ে গেছে? এটা পড়ে গেছে। কথা বোঝা যাচ্ছে? তাহলে কি প্রবলেম আছে না নাই? এই cos থিটা যদি আছে, শুধু স্যার। কমে যায়। আচ্ছা, জি, cos স্যার। থিটা কমে গেলে আর কি অসুবিধা হতে পারে? মনে করো তোমার বাসায় অনেকগুলো ফ্রিজ, এসি, লাইন, এই সেই সব ইন্ডাকটিভ লোড লাগাই ফেলছো। এখন যদি কমে যায়, cos থিটার মান কমে গেল, তাহলে কি প্রবলেম তৈরি হতে পারে? আই বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আই কি বেড়ে যাচ্ছে না যাচ্ছে না? জি স্যার, যাচ্ছে বেড়ে স্যার। যাবে। আচ্ছা স্যার এখন মনে করো যে তুমি তোমার বাসার যে লাইনটা, এই লাইনটা 1 কিলোমিটার দূর থেকে নিয়ে আসছো। কত কিলোমিটার? 1 কিলোমিটার। 1 কিলোমিটার দূর থেকে নিয়ে আসছো। এখন ওই ওয়্যারের রেজিস্ট্যান্স আছে না নাই? অবশ্যই আছে স্যার। স্যার। যদি কারেন্ট আই বেড়ে যায় তাহলে ভোল্টেজ ড্রপ আই আর বাড়বে না বাড়বে না? আয়ার বাড়বে স্যার। মানে পুরো রাস্তায় 1 কিলোমিটারের রাস্তায় যে ওয়্যারটা তুমি ব্যবহার করছো, এই ওয়্যারের প্রতি পয়েন্টে পয়েন্টে ভোল্টেজ ড্রপ বাড়া শুরু করবে, ঠিক কি না? জি স্যার। জি স্যার। এখন মনে করো ট্রান্সফরমার থেকে তোমাকে 220 ভোল্ট পাঠানো হয়েছে, তোমার বাসায় আসতে আসতে 220 থাকবে? না স্যার। রাস্তায় ওই তারের ভিতর দিয়ে কারেন্ট বেড়ে গেছে, যেহেতু আই আর ভোল্টেজ ড্রপ বাড়তে 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 তোমার মিটারের সামনে এসে হয়তো দেখা যাচ্ছে 130 ভোল্টেজ আছে, 130 ভোল্ট। তখন তোমার কি অসুবিধা? লাইট জ্বলবে টিম টিম করে, ফ্যান ঘুরবে আস্তে আস্তে। আস্তে আস্তে। জি স্যার। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। এইগুলো প্রবলেম কি প্রবলেম না? যে প্রবলেম স্যার, এটা আমাদের আগে হইতো স্যার, আগে বাংলাদেশের বিষয় তো। হ্যাঁ, স্যার আবার আগে বেশি- ওয়্যার যেটা আমরা নিব স্যার, ওয়্যারটা যদি ভালো কেবলের না হয় তাহলে ওই ক্ষেত্রে ওয়্যারটাও পুড়ে যাওয়ার চান্স থাকবে স্যার। তাহলে তাহলে হিট জেনারেট করবে এই সমস্ত জায়গাগুলোতে। কথা বুঝলে? এখন তোমার মিটারে যেটা আসছে সেটা কত ভোল্টেজ? আমরা আমরা যেটা বললাম 130 মনে করো, 130 কিন্তু সাপ্লাইয়ের যে যারা সাপ্লাই দিছে তারা কত দিছে? 220। 220 তার কারেন্ট মানে লস এখন মিটারে যেটা voltage কাউন্ট loss। হবে সেটা 130 এর করসপন্ডিং যে কারেন্ট বা 130 যে ভোল্টেজ, তাই না? এখন লসটা কার হলো, তোমার না সাপ্লায়ারের? আমার স্যার তোমার কিভাবে লস হলো? তোমার মিটার তো আর বিট নেয়নি। সাপ্লায়ারের লস স্যার। সাপ্লায়ারের লস। কথা বুঝতে পারছো? এই কারণে সাপ্লায়াররা চাই যে তোমরা ইন্ডাকটিভ লোড কম ব্যবহার করো। কথা বুঝলে? নাহলে ওদের প্রবলেম স্যার প্রবলেম তৈরি করছো তুমি, লস হচ্ছে কার? ওদের স্যার। ওদের। কথা বুঝলে? আচ্ছা, এইটা একটা ভালো বিষয়। বুদ্ধি দিচ্ছেন আরেকটা বিষয়, তোমারও কিছু লস হচ্ছে। সেটা কি? এই যে লাইট টিম টিম করে জ্বলছে, যার ফলে চোখ অন্ধ হয়ে সার্ভিস যাচ্ছে। পাওয়া যাচ্ছে না স্যার। হ্যাঁ, পারফেক্ট সার্ভিস পাওয়া যাচ্ছে না স্যার। তাহলে ফ্যান তোমার দেখা যাচ্ছে সব দিকে ঠিক আছে, তোমার ঘরে জ্বলে না, আস্তে আস্তে চলে। এখন এই যে পাওয়ার ফ্যাক্টর, তার মানে এটা প্রবলেমটা কি? পাওয়ার ফ্যাক্টর কমে যাওয়া। এখন পাওয়ার ফ্যাক্টর যদি বাড়াতে হয় তাহলে কি করতে হবে? ইন্ডাকটিভ লোড কমাইতে হবে ইন্ডাকটিভ লোড তো কমাতে পারবো না। এখন মনে করো আমার একটা ফ্যান আছে, ফ্যান ইন্ডাকটিভ লোড কিনা?
Yes, sir. স্যার এখন পাওয়ার ফ্যাক্টর কমাতে যে কি ফ্যান খুলে ফেলে দেবো? হ্যাঁ স্যার তাহলে গরমে মরে যাবো। স্যার power আমরা factor দুইটা improve করতে হলে কি করতে ইকুয়ালি হবে? মেজারমেন্ট করতে হবে আর কি স্যার। না, তাহলে পাওয়ার এটা ফ্যাক্টর three Sir, কেন? capacity গুলো এই তোমরা এগুলো পড়ছো তো, এখন পারছো না কেন? পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য কয়েকটা পদ্ধতি আছে। এর মধ্যে একটা হচ্ছে ক্যাপাসিটর ব্যবহার করা। তারপরে স্যার ইন্ডাস্ট্রিগুলোতে এটা আমরা ব্যবহার করি তো স্যার। ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করতে হয়। এছাড়া আরেকটা পদ্ধতি আছে যে পদ্ধতিতে এই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করা যায়, সেটা হচ্ছে সিনক্রোনাস মোটর দিয়ে। যদি নো লোড কন্ডিশনে ওভার এক্সাইটেড মোডে ব্যবহার করো, তাহলে সিনক্রোনাস মোটর ক্যাপাসিটর কন্ডেন্সারের মতো কাজ করে, ক্যাপাসিটরের মতো কাজ করে। এগুলো জানো না কিছু? হাই হাই, স্যার স্যার আপনি বলাতে এখন মনে পড়তেছে স্যার, অনেকদিন very good, পড়া হয় নাই তো। এগুলো শোনো, মেশিন ওয়ানের হ্যাঁ এগুলো মেশিনে পড়ানো হয়েছে বলে আমি মনে করি। না স্যার, এগুলো- স্যার মেশিন ওয়ানটাতে স্যার আমরা সবচেয়ে বেশি কম শিখছি। মেশিন ওয়ান আর একই স্যার, দুইটা। এগুলো শিখে ফেলবা, কেউ পড়াক বা না পড়াক, কেউ বুঝুক, তোমাকে বোঝাক বা না বোঝাক, নিজ থেকে আমরা বুঝে স্যার ফেলবা। সারিফাই নেই এগুলো স্যার, মেশিন ওয়ানে স্যার সারিফাই নেই স্যার, চলে গেছিল। এগুলো ভাইভাতে ধরে, চাকরির ভাইভাতে ধরে, ব্যাপক মাত্রায় ধরে পাওয়ার ফ্যাক্টর। কথা বুঝলে, কি হবে না হবে এগুলো সব ধরে। আর যদি তোমাকে কোনো বিল্ডিং এর পাওয়ার ক্যালকুলেশন করতে বলে, পারবো না তো, ঝামেলা তৈরি হবে। আচ্ছা যাই হোক, আমরা ছিলাম এক জায়গায়, চলে গেছি আরেক জায়গায়, আমাদের শেষ হবে না জিন্দগিতে। তাহলে কি দেখা যাচ্ছে, কি বলছিলাম? পিডিসি থেকে পিআই, মানে এখানে তো ডিসি স্যার, এসি তে লিখতে হলে তাহলে কিভাবে আমরা লিখতে পারফরম্যান্স বলতে? প্যারামিটার পড়ছিলাম। তাহলে পারফরম্যান্স প্যারামিটারের জন্য আমাদের বেশ কিছু টার্ম সম্পর্কে ধারণা নিতে হবে। ভিডিসি এভারেজ ভোল্টেজ, আইডিসি এভারেজ কারেন্ট, তারপরে পিডিসি পাওয়ার, ডিসি পাওয়ার, তারপর ভিআরএমএস যেটা এসি আছে, আইআরএমএস, আরএমএস ভ্যালু। কারণ আমরা জানি যে রেকটিফায়ার আমরা যতই করি মানে রিপল থাকে, অর্থাৎ এসি কম্পোনেন্ট থাকে, তাহলে এসি কম্পোনেন্টকে মেজার করতে হবে আরএমএস দিয়ে। তাহলে এই জন্য এই দুইটা টার্ম আমাদের ব্যবহার করতে হবে, ভিআরএমএস, আইআরএমএস। তাহলে এসি পাওয়ার কত হয়, ভিআরএমএস আর আরএমএস এর গুণফল, ঠিক আছে? আউটপুট এসি পাওয়ার, তাহলে এটা আচ্ছা। এফিসিয়েন্সি তাহলে কি হবে? এফিসিয়েন্সি কি হবে? আমরা জানি এফিসিয়েন্সি হলো আউটপুটে কত ডিসি পেলাম আর ইনপুটে তাকে কত এসি দিতে হয়েছে। কথা বুঝতে পারছো? অর্থাৎ তাকে ইনপুটে কত খাবার দিলাম আর সে আমার জন্য কাজ করে আউটপুট কত নিয়ে আসলো। এই দুইটার স্যার গেইনটা অনেকটা ওই না, গেইন এখানে বললে ভুল হবে। এখন মনে করো যে তুমি একটা ডিভাইস আছে, মনে করো রেকটিফায়ার, হ্যাঁ, এটাকে অ্যাক্টিভ করলে, অ্যাক্টিভ করার পরে তুমি তাকে ইনপুটে দিলে এসি, এখন সে আউটপুটে ওই এসি কে কনভার্ট করে কতটুকু ডিসি দিতে পারছে, এটাই হলো তার এফিসিয়েন্সি। জি তাহলে স্যার। কি হবে, আউটপুটে কতটুকু ডিসি পেলাম আর তাকে দেওয়া হয়েছিল কত ইনপুট এসি পাওয়ার, এই দুটার যে Combination. রেশিও, এটাকে কি বলা হয়, এফিসিয়েন্সি বলা হয়। ঠিক আছে? তাহলে Efficiency. আমরা যদি কোনো একটা রেকটিফায়ার তৈরি করতে চাই, তাহলে তার এফিসিয়েন্সি কেমন হওয়া উচিত তুমি মনে করো? 100% হওয়া উচিত কিনা আইডিয়ালি? জি, 100% 100% হয় তাহলে আমরা বলবো, হ্যাঁ এটা একটা আইডিয়াল জিনিস, এখানে এটা এখানে তো কোনো লস কম্পোনেন্ট নাই যে লস হবে, যা দিছি তাই যদি তো। আমরা এটা করতে পারি, মূলত এটা করা যাবে না, কিন্তু যতটা আইডিয়ালের দিকে নিয়ে যাওয়া যায়, কথা বোঝা যাচ্ছে? কিন্তু আমরা বলছি যে আইডিয়ালি এটার ভ্যালু কত হওয়া উচিত, এফিসিয়েন্সি 100%, কত পার্সেন্ট? 100%. 100% স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা একটু লাইনে থাকো তো। তাহলে এটার ভ্যালু কত হওয়া উচিত? 100%, তাই না? 100% হওয়া উচিত। তাহলে দি ইফেক্টিভ আরএমএস ভ্যালু অফ দি এসি কম্পোনেন্ট অফ দ্য আউটপুট ভোল্টেজ, আমরা জানি যে আমাদের যে ইয়ে আসলো কি বলে রেকটিফাইড যে আউটপুট, এই আউটপুটের মধ্যে ডিসি কম্পোনেন্ট তো আছে, সাথে সাথে কি আছে, এসি কম্পোনেন্ট। এসি কম্পোনেন্ট আছে, তাই না? তাহলে এই এসি কম্পোনেন্ট যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, তাহলে ভিএসি ইকুয়াল কি হবে, এই জাস্ট এই ইকুয়েশন গুলো একটু মনে রাখলেই হবে, কারণ এগুলো কিছু আছে যেটা স্মরণ রাখার বিষয়। সেটা কি, ভি আরএমএস স্কোয়ার মাইনাস ভি ডিসি স্কোয়ার। কথা বুঝলে, যে এসি যে ইফেক্টিভ আরএমএস ভ্যালু অফ দি এসি কম্পোনেন্ট অফ দ্য আউটপুট ভোল্টেজ ইজ এইটা, ঠিক আছে? তাহলে ফর্ম ফ্যাক্টর নাম শুনলে তোমরা, এটা ফার্স্ট সেমিস্টারে পড়ার কথা, ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারের দিকে এসি যখন পড়ছো তখন এসি পড়ছিলাম যখন, তখন বলছিল আর কিন্তু বুঝি নাই ব্যাপারটা। মানে ভি আরএমএস বাই ভিডিসি,
ঠিক আছে, এই জিনিসগুলো একটু মুখস্থ রাখতে হবে, কারণ এটা তো আর আসলে বোঝানোর কিছু নাই, কথা বলছে। তাহলে ফর্ম ফ্যাক্টর কি? আর ভি আরএমএস বাই ভি ডিসি আর রিপুল ফ্যাক্টর কি? রিপুল ফ্যাক্টর হলো ভি এসি বাই ভি বিটিসি ডিসি, অর্থাৎ ভি ডিসি যেটা আছে এটার ভিতরে এসি কতটুকু আছে, এটাই হলো রিপুল ফ্যাক্টর, ভি এসি বাই ভি ডিসি। এই ভি এসি দেখো এই এখানে একটা ভ্যালু আছে, জাস্ট এই ভ্যালুটা বসাই দাও ভি এসির পরিবর্তে। ঠিক আছে, তাহলে ভি এসি পরিবর্তে বসাই দিলে ভি আরএমএস বাই ভি ডিসি হোল স্কয়ার মাইনাস 1 ইকুয়াল এই যে ভি আরএমএস বাই ভি ডিসি, এই ভি আরএমএস বাই ভি ডিসি এটা সমান ফর্ম ফ্যাক্টর, তাহলে ফর্ম ফ্যাক্টর স্কয়ার মাইনাস 1। এইটা এত কিছু না হলেও চলে, যতটুকু দরকার হবে ততটুকুই পড়ো, কোনো প্রয়োজন নেই। তাহলে দি ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর, অর্থাৎ ইনপুটে যে পাওয়ারটা দেওয়া হয়েছে এই পাওয়ারটাকে সে কতটুকু ট্রান্সফার করতে পারছে আউটপুটে, এটাকে বলা হয় কি ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর। আমাদের ইনপুটে কি থাকে, এসি না ডিসি? এসি স্যার। রেকটিফায়ার যেহেতু ইনপুটে এসি থাকবে, তাহলে ইনপুটে একটা এসি পাওয়ার আছে না নাই? জি স্যার। আছে, এবং এটার পাওয়ার ফ্যাক্টরটা আমরা এই মুহূর্তে 1 ধরছি, যার ফলে শুধুমাত্র ভিএস আইএস দিয়েই এটা ক্যালকুলেশন করে ফেলা হচ্ছে পাওয়ার। তাহলে ইনপুটে যে এসি পাওয়ারটা আছে এই এসি পাওয়ারটা দিলে আমরা আউটপুটে আমরা কি পাবো, ডিসি। এখন ডিসি পাওয়ার ইনপুটের এই এসি পাওয়ারটাকে কতটুকু সে আউটপুট ডিসি পাওয়ারে কনভার্ট করতে পারলো বা ট্রান্সফার করতে পারলো, এটা হলো ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর। এখন তোমরা বলো আমাকে যে আইডিয়ালি যদি একটা রেকটিফায়ার তৈরি করতে হয় তাহলে ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টরের ভ্যালু কত হওয়া উচিত? 1 স্যার। 1 হওয়া উচিত, ভেরি গুড। মানে ইনপুটে যে এসি দিলাম টপ সবটুকু কি সে পাওয়ার ডিসি পাওয়ারে কনভার্ট করে ফেললো, তার মানে এটা এটা সেম, কেটে দিলে কত হয়? 1 স্যার। 1 হবে। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা এগুলো আসবে তোমরা যেহেতু এখানেই বলে ফেলতে পারছো, ওইখানে গেলে সহজ হবে। ঠিক আছে, আচ্ছা এইটুকু। আর থাকবে হারমোনিক ফ্যাক্টর। আমরা জানি যে আউটপুট যদি ডিসকন্টিনিউয়াস হয় কি হয়, আউটপুট কারেন্ট যদি ডিসকন্টিনিউয়াস হয়, আমরা জানি যে হাফ ওয়েভ রেকটিফায়ার, মনে করো হাফ ওয়েভ রেকটিফায়ার কি দেখা যায়, আউটপুট ভোল্টেজ কিছু অংশ আছে কিছু অংশ নাই, কিছু অংশ আছে কিছু অংশ নাই, তাই না? জি স্যার। ডিসকন্টিনিউয়াস আউটপুট, ডিসকন্টিনিউয়াস যখনই আউটপুট হবে সেখানে হারমোনিক ক্রিয়েট করে। কি ক্রিয়েট করে? হারমোনিক হারমোনিক্স। আমরা ধরে নিচ্ছি যে আমাদের আউটপুটটা মনে করো যে এমন হলো, জাস্ট হারমোনিক্স এর এক্সপ্লেইন করার জন্য। তাহলে কি দেখা যাচ্ছে, কিছু অংশ আছে আবার কিছু অংশ নেগেটিভ দিকে, আবার কিছু অংশ পজিটিভ দিকে, তার মানে এখানে কি তৈরি হবে, ডিসকন্টিনিউয়াস। তার মানে কি এটা এখানে হারমোনিক্স ক্রিয়েট করবে। হারমোনিক্স ক্রিয়েট করা মানে যে ফ্রিকোয়েন্সি সিগন্যালটা আছে সেই ফ্রিকোয়েন্সি থেকে শুরু করে তার মাল্টিপল অফ ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এখানে মনে করো যে ফ্রিকোয়েন্সি যেটা আছে এই ফ্রিকোয়েন্সির যে কারেসপন্ডিং একটা কারেন্ট তৈরি হয়ে যাবে, এই কারেসপন্ডিং কারেন্ট, তারপরে তার আবার মাল্টিপল ফ্রিকোয়েন্সিতে এই তার মাল্টিপল ফ্রিকোয়েন্সিতে আরো একটা সিগন্যাল তৈরি হয়ে যাবে, ওর থেকে মেইন যে সিগন্যাল তার থেকে অ্যামপ্লিটিউড কম, এর আবার মাল্টিপল ফ্রিকোয়েন্সিতে আরো ছোট 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 বহু সিগন্যাল তৈরি হবে। কথা বলা যাচ্ছে? এই সিগন্যালগুলোকে বলা হয় হারমোনিক। কি বলা হয়? হারমোনিক্স। কথা বলা যাচ্ছে? এখন এই হারমোনিক্স আমাদেরকে ক্যালকুলেশন করতে হলে তোমাদেরকে ম্যাথে আমরা পড়াইছি ফুরিয়ার ট্রান্সফর্ম, পড়ছো না? জি স্যার। জি স্যার। ওই ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়ে এই হারমোনিক্স গুলোকে ক্যালকুলেশন করতে হয়। আমাদের এখানে লাগবে না, কিন্তু তোমাদেরকে জাস্ট বলে রাখলাম। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আউটপুট ভোল্টেজ বা ভোল্টেজ যদি ডিসকন্টিনিউয়াস হয় তাহলে সেখানে হারমোনিক্স ক্রিয়েট করে। এখন এই হারমোনিক্স গুলো মূলত সার্কিটের কোনো কাজে দেয় না, কোনো মেশিনে হারমোনিক্স কোনোই কাজ করে না। দেখো ছোট ছোট সিগন্যাল, মেইন সিগন্যাল হচ্ছে ছোট ছোট সিগন্যালে বহু ছোট ছোট অ্যামপ্লিটিউডে বহু সিগন্যাল জেনারেট করে। কথা বুঝলে? প্রথম যে হারমোনিক্সটা হবে সেটার অ্যামপ্লিটিউড যা হবে, দ্বিতীয় যে হারমোনিক্সটা তৈরি হবে তার অ্যামপ্লিটিউড তার থেকে কম হবে, তৃতীয় যেটা হবে তার অ্যামপ্লিটিউড তার থেকে কম হবে, কিন্তু ফ্রিকোয়েন্সি মাল্টিপল হবে। অর্থাৎ যদি n দিয়ে গুণ করো, n = 1 2 3 4 5 6 7 8, কথা বোঝা যাচ্ছে? এরকম মাল্টিপল ফ্রিকোয়েন্সিতে অসংখ্য সিগন্যাল জেনারেট করবে, যেটাকে বলা হয় হারমোনিক্স। এই হারমোনিক্স যে সিগন্যালগুলো, এই সিগন্যালগুলো ডিভাইসের কোনো কাজ করে না, বরং এটা হিট জেনারেট করে। কি তৈরি করে? হিট জেনারেট করে। হিট জেনারেট করে। এই কারণে এই হারমোনিক্স গুলোকে আমরা ফিল্টার করে আউট করে দেই। যখন কোনো সেন্সিটিভ আমাদের কম্পোনেন্ট ডিভাইস দরকার পড়ে তখনই কি করা হয়, একে ফিল্টার করে হারমোনিক্স গুলোকে কি করে ফেলতে হয়, আউট করে দেওয়া হয়, আউট করে দিতে হয়। কথা বুঝতে পারছো? তাহলে এই হারমোনিক ফ্যাক্টর দেখো, এই হারমোনিক ফ্যাক্টর কত হওয়া উচিত? হারমোনিক ফ্যাক্টরটা কত হওয়া উচিত? 0 স্যার।
হারমোনিক থাকা উচিত না উচিত না একটা রেকটিফায়ার? উচিত না, উচিত উচিত না, না। কারণ এটা ডিভাইসের ক্ষতি করছে। কথা বুঝলে? তার মানে আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে করে এমন ফিল্টার ব্যবহার করতে হবে যাতে করে হারমোনিক্স ফ্যাক্টরটাকে আমরা কি করে দিতে পারি, জিরো করে দিতে পারি। আর তারপরে পাওয়ার ফ্যাক্টর কেমন হওয়া উচিত তোমরা জানো, 1। জি স্যার, আইডিয়ালি। ঠিক আছে, তাহলে এখন দেখো এই যে এফিসিয়েন্সি কেমন হওয়া উচিত? 100%। 100%। ভিএসসি কেমন হওয়া উচিত? কারণ আমরা আউটপুটে ভিএসসি থাকতে পারবে না, জি স্যার। তাই না? জিরো হওয়া উচিত। তাহলে ফর্ম জি ফ্যাক্টর কেমন হওয়া উচিত? যেহেতু ভিএসসি উপরে আছে তার মানে এটা জিরো হওয়া উচিত। রিপল কেমন হওয়া উচিত? 0 জিরো হওয়া উচিত। ট্রান্সফর্মার ইউটিলাইজেশন ফ্যাক্টর একটু আগে তুমি বলছো কত হওয়া উচিত? 1। ইনপুটের যে পাওয়ারটা টোটালটাই চলে যাবে আউটপুটে ডিসি পাওয়ার হয়ে। এই মোটামুটি আমাদের হারমোনিক্স। মোটামুটি যদি তোমাদের কোশ্চেনে আসে যে পারফরমেন্স প্যারামিটার গুলো লেখো বা পারফরমেন্স প্যারামিটার গুলো একটু এক্সপ্লেন করো, তখন এইগুলো এই যে ইটার কি হবে, ফর্ম ফ্যাক্টর কি হবে, রিপল ফ্যাক্টর কি হবে, এবং আইডিয়ালি কেমন হতে হবে এই যে রিপল ফ্যাক্টর, তারপর ট্রান্সফর্মার ইউটিলাইজেশন ফ্যাক্টর কেমন হতে হবে, তারপরে হারমোনিক ফ্যাক্টরের এটা একটা ইকুয়েশন, যেহেতু ডিটেলস পড়ানোর সুযোগ নেই, জাস্ট এটুকু একটু পড়ে রাখলে হবে। ঠিক আছে? যদি বলে পারফরম্যান্স প্যারামিটার গুলো লিখো তাহলে স্যার এই পুরোটা লিখতে হবে, মানে ক্লাস হ্যাঁ, এই পর্যন্ত? পারফরমেন্স প্যারামিটার গুলোর নামগুলো দিবা, আর এটা কেমন হওয়া উচিত আইডিয়ালি এটা দিবা, আর এটা যদি দেখুন মুখস্থ করে পরীক্ষা লিখে দিব। স্যার কত নম্বরের জন্য আসতে যদি পারে আসে এটা স্যার? আসার সম্ভাবনা কম, কারণ এখন তো আমরা ইয়েতে পড়াচ্ছি কি বলে টেকনিক্যাল Online-এ? কোশ্চেন, টেকনিক্যাল কোশ্চেন যেতে হচ্ছে, সুতরাং এটুকু একটু জেনে রাখলেও হবে। অথবা আর এখানে যদি দিলে অফলাইনে হবে তো। হয়, যদি অফলাইনে হয় তাহলে তো আসার সম্ভাবনা আছে, তাহলে স্যার এখানে হ্যাঁ কত হতে পারে, নম্বর, হ্যাঁ অফলাইন হলে তো আসার সম্ভাবনা থাকবেই। কত ঠিক আছে, নম্বরের জন্য আসতে পারে স্যার এটা? এটা কত 2-3 হবে হয়তো, 2 নম্বর 3 নম্বর, হ্যাঁ এরকমই আর কি। ঠিক আছে, তাহলে এই মোটামুটি আমাদের প্রথম সেগমেন্টটা ছিল, যে সেগমেন্টে তোমাদেরকে এই কিভাবে রেকটিফায়ার তৈরি করা হয় এই বিষয়ে ইয়ে করা হলো। এখন আমরা চলে যাব আমাদের থার্ড সেগমেন্ট। কোন সেগমেন্ট? থার্ড সেগমেন্ট। 488। এটার নাম হলো থাইরিস্টোর। কি বলে? থাইরিস্টোর। এটা একটা গ্রুপের নাম, সেমিকন্ডাক্টর একটা গ্রুপের নাম। এই গ্রুপে বহু ডিভাইস আছে, অনেকগুলো ডিভাইস আছে, এটা অনেকগুলো ক্যাটাগরি আছে থাইরিস্টোর। এর মধ্যে বেসিক টাইপের যে থাইরিস্টোর একটা আছে সেটাকে বলা হয় এসসিআর। কি বলে? এসসিআর, সিলিকন কন্ট্রোলড রেকটিফায়ার। কি বলে? এসসিআর, সিলিকন কন্ট্রোলড রেকটিফায়ার। ঠিক আছে, তাহলে এই থাইরিস্টরটাই আমরা দেখবো, কারণ কন্ট্রোল রেকটিফায়ার নাম যেহেতু এটার, তার মানে কি, যেহেতু এটার নাম হলো কন্ট্রোল রেকটিফায়ার, তার মানে এটা দিয়ে কন্ট্রোল রেকটিফায়ার তৈরি করা যাবে। কি তৈরি করা যাবে? কন্ট্রোল রেকটিফায়ার তৈরি করা যাবে। তাহলে আমরা এখন থাইরিস্টরটা পড়বো, আর বেসিক টাইপের থাইরিস্টরটা এখানে এক্সপ্লেন করা হবে। আর বেসিক টাইপের থাইরিস্টর যেটা, এটাকে বলা হয় এসসিআর। তার মানে এখন যেটা পড়বো, এটা পড়লে ফার্স্ট সেগমেন্টে যে এসসিআর আছে সেই এসসিআরটা হয়ে যাবে এটার সাথে সাথে। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। মূলত এইটাই কারণ ছিল যে কারণে তোমাদের প্রথম সেগমেন্টটা আগেই ধরা হয়নি, কারণ যখনই আসবে তখনই আমরা এটা পড়াই ফেলবো। ঠিক আছে, তাহলে আমরা চলে আসি এসসিআর অথবা থাইরিস্টর। কি বলে? নরমালি আমরা বলবো থাইরিস্টর। তাহলে আমরা জানি যে একটা ডায়োড, তাই না? একটা ডায়োডের লেয়ার কয়টা আমরা জানি? দুইটা। আচ্ছা, এই তাই না, এই একটা পি টাইপ ম্যাটেরিয়াল আর একটা এন টাইপ ম্যাটেরিয়াল। যদি এক জায়গায় করি তাহলে সেটা কি হয়ে যাবে? পিএন জাংশন। কি তৈরি হবে? পিএন জাংশনটা কি? পিএন জাংশনটা কি? স্যার ক্যাথোড। ডায়োড। এটা একটা ডায়োড। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডায়োড হলো 2 লেয়ার ডিভাইস, এদিকে এন এর একটা লেয়ার, এদিকে পি এর একটা লেয়ার। তাহলে কয় লেয়ারের ডিভাইস ডায়োড? 2 লেয়ার। 2 লেয়ার ডিভাইস। আচ্ছা, ডায়োড কত জাংশনের ডিভাইস? 2 জাংশন। এখানে পি আর এন দুইটা লেয়ার আছে, এখানে জাংশন কয়টা পি আর এন এর মধ্যে? জাংশন একটা, 1 জাংশন। জাংশন কিভাবে আসবে? জি স্যার। তাহলে ডায়োডের জাংশন কয়টা? একটা স্যার। একটা। এটা হচ্ছে কি পিএন জাংশন, এটাই একটা ডায়োড। ঠিক আছে, এখন ট্রানজিস্টর পড়ছো না তোমরা? ট্রানজিস্টর কত লেয়ার ডিভাইস? 3 লেয়ার, 2 জাংশন। এই আমরা বলি কি পিএনপি অথবা পিএনপি। তাহলে পিএনপি 3টা লেয়ার। কত লেয়ার? 3টা লেয়ার। তাহলে জাংশন কত হবে? এই যে পি আর এর মধ্যে একটা, এন আর পি এর ভিতরে আরেকটা। একটা হচ্ছে বেস টু ইমিটার, একটা হচ্ছে বেস টু কালেক্টর। একটা হচ্ছে বেস টু কালেক্টর। তাহলে এটা এই ট্রানজিস্টর, এটা হচ্ছে 3 লেয়ার ডিভাইস। কত লেয়ার ডিভাইস? 3 লেয়ার। জাংশন কয়টা? 2টা। তাহলে এতদিন তোমাদেরকে যা পড়ানো হয়েছে এর আগে পর্যন্ত, সেটা হচ্ছে 2 লেয়ার এবং 3 লেয়ার ডিভাইস সম্পর্কে পড়ানো হয়েছে, তাই না?
ডায়োড Yes, sir. ট্রানজিস্টর। এখন তোমাদেরকে যেটা পড়াতে যাচ্ছে সেটা হচ্ছে 4 লেয়ার ডিভাইস। কত? 4 লেয়ার। 4 লেয়ার ডিভাইস। কত বুঝতে পারছো? দেখো এখানে একটা 4 লেয়ার ডিভাইস দেওয়া আছে, PNPN, দেখা যাচ্ছে? জি স্যার। তা এইটাই হলো থাইরিস্টর। এটা কি? থাইরিস্টরের Thyristor. স্ট্রাকচার, থাইরিস্টরের স্ট্রাকচার, PNPN স্ট্রাকচার। এখন আমাকে বলো PNPN স্ট্রাকচার, এটার মধ্যে লেয়ার কয়টা আছে? 4টা। জাংশন কয়টা আছে? 3টা। 3টা, অবশ্যই 3টা থাকতে হবে, মানে লেয়ারের চেয়ে একটা কম থাকবে সবসময়। ঠিক আছে, তাহলে আমরা জাংশন 3টাকে আমরা স্পেসিফাই করছি, J1 J2 J3, 3টা জাংশন, জাংশন 1 জাংশন 2 জাংশন 3, আর এটা লেয়ার হলো 4টা। এখন এর টার্মিনাল কয়টা? এই যে ডিভাইসটা, এই ডিভাইসের টার্মিনাল কয়টা? দেখো উপর থেকে একটা নেওয়া হয়েছে, সেটা হচ্ছে পি থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে অ্যানোড। এন থেকে একটা নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ক্যাথোড। আর মাঝে যে পি আছে, সে পি থেকে আরেকটা নেওয়া হয়েছে, এটা হচ্ছে গেট। তাহলে আমরা যে এসসিআর অথবা থাইরিস্টর যাই বলি, এটার টার্মিনাল কয়টা? 3টা। 3টা, অ্যানোড ক্যাথোড গেট। তাহলে যদি থাইরিস্টর ডেফিনিশন বলতে হয় আমাদেরকে বা এসসিআর এর, তাহলে এটা হলো 4 লেয়ার 3 জাংশন 3 টার্মিনাল ডিভাইস। কি বলবো? 4 লেয়ার 4 লেয়ার 3 টার্মিনাল 3 জাংশন ডিভাইস। Three এত বড় junction. কোনো অসুবিধা নাই, কথা বুঝলে? তাহলে এই যে একটা ডিভাইস আমরা তৈরি করে ফেললাম, PNPN। তাহলে আমরা যে ডিভাইসগুলো তোমাদেরকে পড়াচ্ছি এখানে, সেই সবগুলো ডিভাইস হলো সুইচিং আর ট্রিগারিং ডিভাইসেস। তাহলে এটা একটা সুইচিং ডিভাইস। এটা কি ডিভাইস? সুইচিং। এটা আরেকটা নাম হলো এসসিআর, সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। তাহলে সুইচিং ডিভাইস যেহেতু, তাহলে এটার কাজ কি হবে? সুইচ করা, এটাই তো কাজ। সুইচ করা মানে কি? এটাকে হয় অন করতে হবে, নয়তো অফ করতে হবে। এটাই তো কাজ, আর তো কোনো কাজ নেই এটার। যেহেতু সুইচিং ডিভাইস এটা, তাহলে এটা কি হবে? এটাকে অন করতে হবে আর কি করতে হবে? অফ করতে হবে। অফ করতে হবে, এটাই কাজ এটার। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন তুমি দেখো যে এটা 3টা টার্মিনাল, অ্যানোড ক্যাথোড গেট, তাই না? আমাদের নর্মালি যে বোর্ডে আমাদের যে সুইচ থাকে, তোমাদের বাসা বাড়িতে ফ্যানের সুইচ, লাইটের সুইচ, তাই না? জি এগুলো স্যার। কি করো? যে সুইচের বাটনটা অন করে দিলে হয়ে গেল, নাকি জি স্যার। আর কোনো কাজ নেই, সুইচ অন। কিন্তু এই জায়গাতে যে যে কোনো একটা বাটন অন করে দিলেই হবে না, কথা বোঝা যাচ্ছে? তাহলে এই যা কি করতে হবে, এটাকে সুইচ অন করতে হলে আমাদেরকে কিছু কাজ করতে হবে, কথা বোঝা যাচ্ছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 টার্মিনাল, অ্যানোড ক্যাথোড গেট। তাহলে এই অ্যানোড ক্যাথোড গেটে কি পটেনশিয়াল দিলে, কি ভোল্টেজ দিলে এই ডিভাইসটা অন হবে, এটা আমাদেরকে দেখতে হবে। আবার কি করলে এটা অফ হয়ে যায়, এটাও আমাদেরকে দেখতে হবে। কথা বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, তাহলে চলো আমরা একে একে অন কিভাবে করা হয় এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করি, তাই না? তাহলে তার টার্মিনাল 3টা, এবং এটা সিম্বলটা দেখো এই যে এখানে দেওয়া আছে, এটা সিম্বল, তাই না? এইটারই সিম্বল। এটা সিম্বল কি দেখা যাচ্ছে? অ্যানোড একটা আছে, ক্যাথোড একটা আছে, আর কি আছে? গেট। Gate. দেখো এটা ডায়োডের মতো চেহারা, জাস্ট একটা এই যে এন টার্মিনাল থেকে, এই যে ক্যাথোড টার্মিনাল থেকে একটা গোল এটা টার্মিনাল নেওয়া হয়েছে, এটাকে বলা হয় গেট টার্মিনাল। ডায়োডের মতোই জাস্ট একটা টার্মিনাল বেশি, সেটা হচ্ছে গেট। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। একটা ডায়োডকে যদি অন করতে হয়, তাহলে কয়টা কন্ডিশন দরকার পড়ে একটা ডায়োডকে অন করতে হলে? একটা স্যার। কি কি? একটা একটা। তাহলে কি কোন কন্ডিশন? অ্যানোড টু ক্যাথোড, এই যে ডায়োডের Cathode. কি আছে, পি তে পজিটিভ আর এন এ নেগেটিভ। নেগেটিভ। এটা যদি দিয়ে দিতে পারে তাহলে এটা ফরওয়ার্ড ব্যাস হয়ে যাবে। ফরওয়ার্ড ব্যাস হয়ে গেলে এটা অন হয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এর পি এর একটা নাম আছে, সেটা হচ্ছে ডায়োডের অ্যানোড টার্মিনাল, আর এটা হচ্ছে ডায়োডের ক্যাথোড টার্মিনাল, তাই না? এটাও দেখো অ্যানোড আর ক্যাথোড আছে, সব ঠিকঠাক আছে, কিন্তু এটার আবার একটা টার্মিনাল বেশি, সেটা হচ্ছে গেট আছে। কথা বুঝতে পারছো? তাহলে এখন এটাকে অন করতে হলে আমাদের কি করতে হবে, এটা আমরা একটু অ্যানালাইসিস করি সর্বপ্রথম। তাহলে কি, প্রথমে আমরা একটু দিয়ে দেখি যে অ্যানোডে পজিটিভ দেবো আর ক্যাথোডে নেগেটিভ। গেটে আর কিছু দিলাম না এখন আপাতত, ঠিক আছে? অ্যানোডে পজিটিভ আর ক্যাথোডে নেগেটিভ দিয়ে দেখবো যে এটাকে অন করা যায় কিনা। কি করা যায় কিনা? অন করা যায় কিনা? যায় কিনা। আমরা জানি যে পি তে যদি পজিটিভ আসে আর এন তে যদি নেগেটিভ আসে, তাহলে কি হয়? জাংশনটা রিভার্স বায়াসড হয়। কি হয়? এই কি বলে? Reverse ফরওয়ার্ড বায়াসড হয়। ফরওয়ার্ড যদি পজিটিভ, এন তে যদি নেগেটিভ হয়, তাহলে জাংশনটা ফরওয়ার্ড বায়াস হয়, তাই না? কিন্তু পি তে যদি নেগেটিভ আর এন তে যদি পজিটিভ হয়, তাহলে ডাউটটা কি হবে? তাহলে এটা কি হবে? রিভার্স বায়াসড। রিভার্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানোডে পজিটিভ আর ক্যাথোডে নেগেটিভ দিয়ে আমরা দেখতে চাচ্ছি যে আসলে এটা অন হয় কিনা, জাস্ট ইনভেস্টিগেশন। কথা বলা যাচ্ছে? তাহলে কি দেখা যাচ্ছে? পজিটিভ দিছি, এই যে পজিটিভ দেওয়া হয়েছে অ্যানোডে, তার মানে এটা তো পি টার্মিনাল, পি লেয়ার। তাহলে পি তে কি দেওয়া হলো? পজিটিভ। পজিটিভ। তাহলে এর সাথে যে জাংশনটা আছে, সেই জাংশনটা কি হবে? J1, এটা ফরওয়ার্ড বায়াসড। ফরওয়ার্ড বায়াসড।
আবার দেখো এনে আবার দিয়ে আছে নেগেটিভ, তার মানে J3 কি হবে? ফরওয়ার্ড বায়াসড। ফরওয়ার্ড বাইসড। তাহলে J1 আর J3 এই দুটো ফরওয়ার্ড বাইস হয়ে গেল। মাঝখানের যে জাংশনটা, সেই জাংশনটা কি হবে? আর কি দেখা লাগবে না, সেই জাংশনটা কি হবে? ফরওয়ার্ড Reverse বায়াসড। biased। সেই Reverse জাংশনটা biased। কি হবে? রিভার্স বায়াসড। তাহলে এখন একটু খেয়াল করো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি অ্যানোডে পজিটিভ দেই, ক্যাথোডে নেগেটিভ দেই, তাহলে মাঝখানে একটা কি আসছে? রিভার্স বায়াস আসছে। যদি এই মাঝখানে জাংশনটা না থাকতো তাহলে ডিভাইসটা কি হতো? স্যার বুঝিনি, আরেকবার বলুন স্যার। যদি তাহলে মাঝখানের এই জাংশনটা না থাকতো জি স্যার। তাহলে এখানে পজিটিভ আর এখানে নেগেটিভ দিলে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে যদি অ্যানোডে পজিটিভ আর ক্যাথোডে নেগেটিভ দেওয়া হয় তাহলে J1 আর J3 এই দুটো জাংশন ফরওয়ার্ড বায়াসড হয়, কিন্তু মাঝে যে জাংশনটা সেটা কি হয়? রিভার্স বায়াসড। রিভার্স বায়াসড হয়ে যায়। কথা বলা যাচ্ছে? তাহলে যদি রিভার্স বায়াসড হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যানোড আর ক্যাথোডে পজিটিভ পটেনশিয়াল, অ্যানোডে পজিটিভ আর ক্যাথোডে নেগেটিভ দিলে এই ডিভাইসটা অন হচ্ছে না। কেন? মাঝখানে একটা কি আছে? রিভার্স বায়াসড রিভার্স আছে। বায়াসড আছে। এখন যদি মাঝখানের জাংশনটা রিভার্স বায়াস না হতো বা জাংশনটা যদি না থাকতো তাহলে ডিভাইসটা কি হয়ে যেত? অন হয়ে যেত না? অন হয়ে যেত। অন হয়ে জি যেত, স্যার। অন হয়ে যেত। কিন্তু মাঝখানে এই একটা প্রবলেম এসে দাঁড়ায় গেছে, সেটা কি? যে একটা রিভার্স বায়াস জাংশন তৈরি হয়ে গেছে। কথা বলা যাচ্ছে? এখন আমরা গেটে কিন্তু কিছু দেইনি, জাস্ট অ্যানোড আর ক্যাথোডে দিয়ে রেখে দিছি, দেখি যে কি হয়। এখন কি করলাম? অ্যানোড আর ক্যাথোডের ভোল্টেজ আস্তে আস্তে বাড়াচ্ছি। কি করছি? বাড়াচ্ছি। যদি বাড়াই তাহলে কি হবে? এই দুটো তো ফরওয়ার্ড বায়াসড, এই দুটোতে কিন্তু কোনো টেনশন নাই। তাহলে রিভার্স বায়াসের ভোল্টেজ যদি বাড়ানো হয় তাহলে কি হবে? এখানে এই যে ডিপ্লেশন লেয়ার আছে আস্তে আস্তে বাড়বে না বাড়বে না? বাড়বে স্যার। বাড়বে। একটা লিকেজ কারেন্ট ফ্লো হবে, হবে কি হবে না? জি স্যার, ফ্লো হবে স্যার। reverse biased মাঝখানে। তারপরে ভোল্টেজ বাড়াতে 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 একটা ভোল্টেজ আসবে, যেই ভোল্টেজটাই এই রিভার্স বায়াস যে জাংশনটা ছিল সেই জাংশনটা ব্রেকডাউন হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাভালাঞ্চ ব্রেকডাউন বলে ওকে। ব্রেকডাউন হয়ে যাবে। যদি ব্রেকডাউন হয়ে যায় তাহলে এই ডিভাইসটা অন হয়ে যাবে। কি হবে? জি স্যার। অন হয়ে যাবে। কিন্তু এই অনটা হলো ডিস্ট্রাকটিভ অন। কি অন? ডিস্ট্রাকটিভ অন। ডিস্ট্রাকটিভ অন। কারণ এই তুমি ড্যামেজ করে নষ্ট করে লাভ কি? অন হয়ে গেছে কিন্তু নষ্ট হয়ে গেছে, তাহলে লাভ হবে কোনো? জি না স্যার। কোনো লাভ হবে না। তার মানে এই অন করা যাবে না। কি করা যাবে না? অন করুন। এই অন করা যাবে? না স্যার। না। এই অন করা যাবে না, কারণ এই অন করলে আমাদের পুরো ডিভাইসটা নষ্ট হয়ে যাবে। এটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ অন। কথা বোঝা গেল? জি আচ্ছা। স্যার। কিন্তু যদি এখন এরকম করি যে অ্যানোডে পজিটিভ ক্যাথোডে নেগেটিভ এরকম একটা ভোল্টেজ দিয়ে আছে, কিন্তু মাঝখানে এই যে রিভার্স বায়াস জংশন যেটা মেইন প্রবলেম, এইটাকে যদি কোনোভাবে ফরওয়ার্ড বায়াস করা যায়, হ্যাঁ, এটাকে যদি কোনোভাবে ফরওয়ার্ড বায়াস করা যায় তাহলে কি হবে? এই ডিভাইসটা অটোমেটিক অন হবে না হবে না? হবে স্যার। হবে। এখন গেটে যদি পজিটিভ পটেনশিয়াল দাও, গেটটা কার সাথে লাগানো আছে? পি এর সাথে। পি এর সাথে। তাহলে পি তে যদি পজিটিভ আসে তাহলে এই জাংশনে কি হবে? ফরওয়ার্ড বায়াসড। ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। এই অ্যানোড টু ক্যাথোডের জন্য তো J1 আর J3 পজিটিভ কেবল ফরওয়ার্ড বায়াস আছেই। এখন গেটে যদি তুমি পজিটিভ পটেনশিয়াল দাও তাহলে J2 যেটা রিভার্স বায়াস ছিল সেটা কি হয়ে যাবে? ফরওয়ার্ড বায়াসড হয়ে যাবে। ফরওয়ার্ড বায়াস। তার মানে এখন তিনটাই ফরওয়ার্ড বায়াস কারেন্ট এই ফ্লো করা শুরু করলো। ঠিক আছে? জি স্যার। মানে ডিভাইস কি হয়ে গেল? চালু অন হবে। হয়ে গেল। তাহলে এই ডিভাইসটাকে যদি অন করতে হয় তাহলে কয়টা কন্ডিশন ফুলফিল করতে হচ্ছে আমাদেরকে? তিনটা কন্ডিশন। এই তিনটা। কিভাবে হলো? দুইটা। একটা হচ্ছে কি? অ্যানোড টু ক্যাথোড পজিটিভ পটেনশিয়াল দিতে হবে। কি করতে হবে? একটু ক্যাথোড পজিটিভ করে দিয়ে রাখছি। আর একটা কাজ করতে হবে, সেটা কি? গেটে একটা পজিটিভ ভোল্টেজ, একটা পজিটিভ পালস দিতে হবে। কথা বোঝা যাচ্ছে? স্যার। আমরা দেখলাম যে পজিটিভ পালস দিলেই কেবল এই পি তে পজিটিভ আসছে, যার ফলে এই মাঝখানে যে জাংশনটা রিভার্স বায়াস ছিল সেটা ফরওয়ার্ড বায়াস হয়ে এখন পুরো তিনটাই ফরওয়ার্ড বায়াস যেহেতু তাহলে ডিভাইসটা কি হবে? অন হয়ে অন যাবে। হবে। এবার কি বোঝা গেল? জি স্যার। এবার মনে থাকবে যে একটা এই যে এসসিআর, যেটা এই এসসিআর কে অন করতে হলে কয়টা কন্ডিশন ফুলফিল করতে হবে? দুইটা কন্ডিশন। দুইটা স্যার। এক নাম্বার, আর একটু ক্যাথোড পজিটিভ পজিটিভ টু নেগেটিভ, আর গেটের মধ্যে একটা পজিটিভ গেটের মধ্যে একটা পজিটিভ ভোল্টেজ অথবা পজিটিভ পালস। এখানে আরেকটা বিষয় হচ্ছে এই যে এই ডিভাইসটা যদি একবার অন হয়ে যায়, তাহলে তখন এই গেটের পটেনশিয়াল যদি তুমি সরাইও নাও তারপরেও এই ডিভাইস অনই থাকবে। এই ডিভাইসটা কি হবে না? অফ আর হবে না। অফ হয়ে যাবে। একটা কন্ডিশনে অফ হবে, সেটা হচ্ছে অ্যানোড টু ক্যাথোড পজিটিভ পটেনশিয়াল যেটা ছিল এটা যদি না থাকে অথবা এটা যদি অপোজিট হয়ে যায়। কি হয়ে যায়? অপোজিট হয়ে যায়। এই ডিভাইসটা অন হবে কখন?
যদি অ্যানোড টু ক্যাথোড পজিটিভ পটেনশিয়াল এবং গেটে একটা পজিটিভ ভোল্টেজ দেওয়া হয়, ঠিক আছে, অথবা গেটে একটা পজিটিভ পালস, জাস্ট একটু পালস দিয়ে সরাই নিলেও এই ডিভাইসটা অন হয়ে যাবে। এবং অন হয়ে যাওয়ার পরে এটা আর অফ করতে পারবে না তুমি, গেটে আর কোনো পালস দিয়ে এটাকে অফ করা যাবে না। তাহলে এটাকে অফ করার বুদ্ধি কি, তখন অ্যানোড টু ক্যাথোড যে পজিটিভ পটেনশিয়ালটা দিছিলে সেটাকে উল্টাই দিতে হবে। কি করতে হবে? উল্টে দিতে হবে স্যার। তখন মানে অ্যানোডে নেগেটিভ আর ক্যাথোডে পজিটিভ, যখন এই কন্ডিশন আসবে তখন কেবল এটা অফ হতে পারে, তাছাড়া এটা অফ হবে না। হবে না। কেন অফ হবে না? কেন হালকা একটু পালস দেওয়ার সাথে সাথেই এটা অন হয়ে যাবে, এটা আমরা একটু পরে তোমাদেরকে এক্সপ্লেন করব, এটা যখন আসবে তখন। ঠিক আছে, আপাতত খালি Yes, sir. রাখলেই হবে। ঠিক আছে, তাহলে আমরা Yes, দেখতে sir. পাচ্ছি যে একটা, এটাকে বলা হয় এসসিআর বা সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। এটা হলো থাইরিস্টর গ্রুপের, এটা হলো থাইরিস্টর গ্রুপের একটা ডিভাইস। থাইরিস্টর গ্রুপের অনেকগুলো ডিভাইস আছে, এর মধ্যে বেসিক টাইপের থাইরিস্টর যে গ্রুপ সেটা হচ্ছে এসসিআর। সেটা কি? এসসিআর। তাহলে এসসিআর আর থাইরিস্টর এই দুটোর মধ্যে পার্থক্য কি? থাইরিস্টর হলো ব্রড, অর্থাৎ থাইরিস্টরের মধ্যে অনেকগুলো ডিভাইস আছে, আর এসসিআর হলো থাইরিস্টর গ্রুপের একটা ডিভাইস। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা এখন এখানে যেটা এক্সপ্লেন করছি সেটা হচ্ছে যে বেসিক যে থাইরিস্টর আছে সেই থাইরিস্টরটা, অর্থাৎ এটা হলো এসসিআর। এটা কি? এসসিআর। সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। তার মানে এটার নাম থাইরিস্টরও, আবার এটার নাম এসসিআরও। কথা বোঝা যাচ্ছে এইখানে? জি স্যার। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখলাম যে যদি অ্যানোড টু ক্যাথোড পজিটিভ পটেনশিয়াল হয় এবং গেটে যদি পালস দেয় তাহলে ডিভাইসটা কি হবে? অন হবে। অন হবে। এখন একটু উল্টা করে দেখি যে ডিভাইসটা অন্য কোনো ভাবে আর অন করা যায় কিনা। ঠিক আছে, তা এটা দেখার জন্য আমরা কি করব, যে উল্টা করে দেই, অ্যানোডে দিলাম নেগেটিভ, ক্যাথোডে দিলাম পজিটিভ, গেটে কিছু দিলাম না আপাতত। এখন দেখি তো এটা অন হয় কিনা, নাকি জি দেখা তো স্যার। অন হয় কিনা। তাহলে পি তে কি? নেগেটিভ। নেগেটিভ। তাহলে জে ওয়ান কি হবে? রিভার্স বায়াসড। রিভার্স বায়াস। তাহলে জে ওয়ান রিভার্স বায়াসড। আর এই যে ক্যাথোডে এন এ হলো পজিটিভ, তাহলে জে থ্রি কি হবে? রিভার্স বায়াসড। রিভার্স তাহলে বায়াস। জে ওয়ান জে থ্রি রিভার্স বায়াস, মাঝখানেটা অটোমেটিক ফরওয়ার্ড বায়াস হবে। কথা বুঝলে? ফরওয়ার্ড বায়াসড। তাহলে কি হচ্ছে, জে ওয়ান আর জে থ্রি রিভার্স বায়াস, কিন্তু মাঝখানেটা ফরওয়ার্ড বায়াসড। ফরওয়ার্ড বায়াস। এখন তুমি কিভাবে অন করবে এটাকে? অন করা যাবে? হ্যাঁ, অন করা যাবে। কিভাবে? এই পজিটিভ ভোল্টেজটা তুমি বাড়াতে 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 ব্রেকডাউন চলে যাও, তাহলে জাংশন জে ওয়ান জে থ্রি ভেঙে ব্রেকডাউন হয়ে যাবে। কথা বোঝা গেল? জি স্যার। তার মানে এটা ডিস্ট্রাকটিভ অন। কি অন? ডিস্ট্রাকটিভ অন। এখন এই অ্যানোডে নেগেটিভ, ক্যাথোডে পজিটিভ দিয়ে গেটে যদি পজিটিভ বা নেগেটিভ যে পালসই দেই না কেন, কাজ হবে? না স্যার। তুমি দিয়ে দেখো, জে ওয়ান আর জে টু এই দুটো হলো রিভার্স বায়াসড, আর জে টু হলো ফরওয়ার্ড বায়াসড। গেটে একটা পজিটিভ পটেনশিয়াল অ্যাপ্লাই করো। গেটে পজিটিভ পটেনশিয়াল অ্যাপ্লাই করলে এটা কি হবে? এটা ফরওয়ার্ড বায়াসড। অলরেডি আছেই, জি স্যার। তাহলে তার কাজ হচ্ছে না। কথা বুঝলে? আবার গেটে যদি নেগেটিভ পটেনশিয়াল দাও তারপরে কি হবে? বরং আর একটা রিভার্স বায়াস বেড়ে যাবে। জি স্যার। তার মানে কি দেখতে পাচ্ছি আমরা, যে শুধুমাত্র ওই দুইটা কন্ডিশনেই এই থাইরিস্টরটা অন হতে পারে বা এসসিআরটা অন হতে পারে। কথা বলা যাচ্ছে? অন্য কোনো জি স্যার। এসসিআর অন হবে না। না। তাহলে এসসিআর অন হওয়ার কন্ডিশন কয়টা? আরেকবার বলো। দুইটা। অ্যানোড টু ক্যাথোড পজিটিভ পটেনশিয়াল এবং গেটে একটা পজিটিভ পটেনশিয়াল। অ্যানোড টু ক্যাথোড পজিটিভ পটেনশিয়াল এবং গেটে একটা পজিটিভ পজিটিভ পটেনশিয়াল। পটেনশিয়াল। মোহাম্মদ জুবায়ের 173046। জি স্যার। একটা থাইরিস্টর অন হবে, অন হওয়ার জন্য কন্ডিশন কয়টা? স্যার কান চলে যাচ্ছে স্যার, এটা দুইটা একটু অফ স্যার। করে দেন। কি হয়েছে? মোহাম্মদ জুবায়ের কথা বলো। জি স্যার। একটা থাইরিস্টর বা একটা এসসিআরকে অন করতে যাচ্ছে, কয়টা কন্ডিশন ফুলফিল করতে হবে? দুইটা স্যার। দুইটা স্যার। এক নম্বর কন্ডিশন, এক নম্বর কন্ডিশন বলো। কি ব্যাপার? এই 173045, এই ঠিক আছে, তুমি মিউট করো। 173045 আব্দুল্লাহ আল নোমান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হ্যাঁ, এখন বলো তুমি যে একটা থাইরিস্টরকে অন করতে যাচ্ছে, কয়টা কন্ডিশন ফুলফিল করতে হবে?
স্যার আমি তো একটু বাইরে আসছি স্যার, আজকে ওই যে ভার্সিটির টাকা গতকালকে দিতে পারি না আমি স্যার, আজকে হুম। ব্যাংকে আসছি একটু আগে স্যার, এগুলো কাজটা শেষ করে বের হয়েছি স্যার। তা তো বুঝলাম, তুমি ক্লাসে কিভাবে আসলে? স্যার আমি অনলাইনে ওই যে স্যার ডাটা কিনে নিছিলাম আর কি স্যার, ওইভাবে তা তো স্যার বুঝলাম, ব্যাংকে থাকতে। এমনি তুমি শুনতে পাওনি আমি এতক্ষণে যা বলছি? স্যার আমি টাকা দিতে ক্লাসে জয়েন করে স্যার ওই যে ব্যাংকে টাকা দিছি তো স্যার, মানে ভালো মতো খেয়াল করিনি স্যার। কিভাবে কাজ হবে তোমাদেরকে দিয়ে? আচ্ছা 173060, রাইহানুল ইসলাম। আচ্ছা এ তো নাই মনে হয়, ঘুমাচ্ছে বোধহয়। রাইহানুল ইসলাম 173060, কোথায় গেল এটা? আচ্ছা 173050, 173050, এই বলবা এই সবগুলো যাদের নাম ডাকা হয়েছে পাওয়া যায়নি, তারা সব ইয়ে হয়ে যাবে, ডিসকোয়ালিফিকেট, এগুলো পরীক্ষা দিলেও পাশ করবে না। আচ্ছা 171073, এগুলো সব নোট করা হচ্ছে। 171073, 60 আসছে। স্যার এম স্যার তুমি কে? 60 স্যার। কখন ডাকছি তোমাকে? স্যার এখন কিছুক্ষণ আগে স্যার। হ্যাঁ কোথায় ছিলে? স্যার ওই যে মিউট থেকে আনমিউট করতেছিলাম ল্যাপটপ। ঠিক আছে বলো, একটা এসসিআর কে আমরা অন করতে চাচ্ছি, কয়টা কন্ডিশন ফুলফিল করতে হবে? আজকে তোমাদের পারফরমেন্স টেস্ট করা হচ্ছে। এসসিআর অন করতে হলে কয়টা কন্ডিশন ফুলফিল করতে হবে? পারছে না, এগুলো সব ফেল করবে। আচ্ছা এই 73, নাজমুস সাকিব। জি স্যার। একটা এসসিআর কে অন করতে হলে কয়টা কন্ডিশন ফুলফিল করতে হবে? স্যার 3টা। 1 নম্বর কন্ডিশন, 1 নম্বর বলো কি কন্ডিশন? 3টা একটা করে বলো। 1 নম্বর মনে নাই, কতক্ষণ আগে বলেছে এটা? একটু আগে। ঠিক আছে, তোমার পারফরমেন্স 0। 173042, 173042। আচ্ছা এইটার লিস্টেই নাম নাই, এটার লিস্টে নাম থাকবে না। 173045, আব্দুল্লাহ আল নোমান। স্যার স্যার একটু আগে আপনি আমাকে ডাকছিলেন স্যার। ডাকছিলাম, আচ্ছা। 173081, রিদাউনুর রশিদ। জি স্যার। একটা থাইরিস্টরকে অন করতে হলে কয়টা কন্ডিশন ফুলফিল করতে হবে? স্যার 2টা স্যার। 1 নম্বর স্যার NR2 ক্যাথোড স্যার পজিটিভ পটেনশিয়াল হইতে হবে, আর স্যার 2 নাম্বারটা হচ্ছে স্যার গেটে পজিটিভ একটা পটেনশিয়াল বা স্যার একটা ক্লক দিতে হবে। গুড। 173065, ফয়সাল ইবনে মা, এইটুকু লেখা আছে, আর কিছু নাই। স্যার আসসালামু আলাইকুম স্যার। তুমি কে? জি স্যার। কে তুমি? স্যার 163054। তুমি ফেল করছো। 173065 কে? আসসালামু আলাইকুম স্যার। বলো থাইরিস্টরকে অন করতে হলে কি করতে হবে? স্যার আমি স্যার একটু স্যার ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার কিছুক্ষণ আগে, স্যার এই মাত্র ঢুকলাম স্যার আবার। আমি তো অনেকক্ষণ ধরে বলছি এটা। নেটওয়ার্কের স্যার সমস্যা করতেছে স্যার, শুনি নাই স্যার। তুমি ফেল, ঠিক আছে তাহলে তুমিও ফেল। ওয়ান্স, আচ্ছা এটা ধরছে। আচ্ছা এই 173050, শাহনেওয়াজ। না এগুলো পাস করবে না। হুম। শাহনেওয়াজ তো নাই, জানি না কোথায় চলে গেছে। 173062, জি স্যার। সামিউল হক। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো, একটা থাইরিস্টর অন করতে হলে কি করতে হবে? আগুন ধরে দিতে হবে নাকি থাইরিস্টর গায়ে? না স্যার গেট ভোল্টেজটা স্যার অন করতে হবে স্যার। আর গেট ভোল্টেজকে অন করতে হবে। হুম
তোমাদের অবস্থা তো অত্যন্ত করুণ দেখা যায়। ঠিক আছে, মনে হয় 2 জন পারছে। ঠিক আছে, এই 2 জনই পাস করবে, প্রয়োজনে সবগুলো ফেল। স্যার আমাদের থেকে নেন নাই তো স্যার। স্যার আমাদের থেকে তো ধরেন নাই স্যার। আমাদের থেকে ধরেন নাই স্যার। আমাদের থেকে ধরেন নাই। না স্যার। না স্যার আমাদের আমরা পারবো স্যার ইনশাআল্লাহ। স্যার আমি মন্দিরে এই বলো 1730555 বলো। আসসালামু আলাইকুম স্যার, দুটো কন্ডিশন স্যার 5-1 ওয়ালাইকুম আসসালাম 55। স্যার, দুটো কন্ডিশন স্যার। একটা স্যার এনআরটি ক্যাথোড পজিটিভ ভোল্ট দিতে হবে স্যার, আর ক্যাথোডে পজিটিভ ভোল্ট দিতে হবে স্যার। হ্যাঁ কি গেটে স্যার গেট সোর্সে আছে পজিটিভ ভোল্টেজ, গেটে আছে গেট স্যার। সোর্স আবার কি? সরি স্যার, গেটে স্যার হ্যাঁ পজিটিভ ভোল্ট দিতে হবে, আর এনআরটি ক্যাথোড পজিটিভ ভোল্ট দিতে হবে স্যার। আচ্ছা, আমি নেক্সট দিন এটা ধরবো। যদি কেউ না পারো, একজন যে পারবে না একবারে 0। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। ঠিক আছে, আজাদ পড়ে গেছে, আমরা ক্লাস শেষ করব এখন। আর তোমাদের মাঝখানে এই উইকে যে ক্লাসটা হয়নি, এই ক্লাসগুলোকে আমাদের করতে হবে, কি বলে এটা, একটু এক্সট্রা মেগা প্লাস স্যার। Class. দিয়ে যায়। আমার মনে হয় যে কি তোমাদের একটু রাতেই নেবো নাকি একদিন। রাতেই নিতে হবে, এছাড়া স্যার ফ্রি নাই তো মাঝখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি নেক্সট একটা ক্লাস আছে মনে হয় তোমাদের। এই ক্লাসটা নেওয়ার পরে একটা রাতের ডেট দেবো আর কি। বলো। স্যার এক্সট্রা ক্লাস না নিলে কি সিলেবাসটা শেষ হবে না? তা তো জানি না শেষ হবে কিনা। যদি আচ্ছা ঠিক আছে।